সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ১৩-১৪। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শীত পেরিয়ে সেই কবে বসন্ত নেমেছে ধরণী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়ার জগাখিচুড়ি আবহাওয়া সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পিষ্টে। দীর্ঘদিনে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে ঠান্ডা হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে একটা শহরে জনবহুল স্ট্রিট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস, চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডে দুটো চেরি ব্লসম গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহারাদারদের মতো সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। ওরও এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃতিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অরুর দিকে তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবে চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক। আর অরু চোখ ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তকর। কথা নেই বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্টেইনস। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েকগুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরো খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ঢকাত করে শুকনো ঢোক গিলে অরু শুধায়, ভাবছি আপনি কি আসলে কালকের সেই মানুষটা যে ওভাবে বল নাচ। শাট আপ! কৃতিকের ধমকে অরু কথার মাঝপথে আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখেই মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। ধমক খেয়ে অরু মুখ কাঁচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরো বেশি আশ্চর্য হচ্ছি। কালকে আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না জানেন। কেমন কেমন যেন লাগছিল আপনাকে। আর ওই চোখগুলো। অরু হাত উঁচু করে কৃতিকের চোখে ইশারা করতে কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা তো এখনো আছে, তাই ভুলভাল বকছিস। আজ আর ভার্সিটি যেতে হবে না। অরু নিজ ভুরু কঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই, তাই বলছি। নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবের আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না। শুনুন তো, আমি ভার্সিটিতে যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কিছু কথা আছে। আ তক্ত গালে খড়খড়ে হাতে শক্ত চাপ অনুভব করতে অরুর কথা মাঝপথে আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেওয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করেই রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে নাই। কথার ওপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি প্রতিদিন সেইটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি। রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোকে। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব। মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরোলো এতক্ষণে। লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিয়েছে। তবে খানিকক্ষণ আগে অরু বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গের শীতল জলের ছাড় দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটো হাত বুলাতে বুলাতে বিরক্তির সুরে অস্ফুটে বলে, সারা জীবন তো দূরে থাক,
ওপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায় তারপর আর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতি খুব ভালোভাবে শুনল। অতঃপর নিজ পকেটে দুহাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাড়টা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আরো অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছাতে। আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনো দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতে কৃতিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দু হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃতিক পেছনে না তাকিয়ে চোখের ওপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখাবো যান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সে সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আর কৃতিকে থাকা না থাকা অরুর সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমে কাউসের কমফোর্টে মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরে প্রচণ্ড দাবদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছেও হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটিতে না গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো। পাছে না আবার সেই দিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর। আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে অরু। গরম কমফোর্টের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানিক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মেঠোপথ, তো কখনোই আরামপ্রিয়, সংস্কৃতিমনা, নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলমনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতে অরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও একটা বাঙালি গান বাজছিল। তারপর কৃতিকের মাঝে যেন অন্য কেউ হানা দিল। একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল অরু। আর তারপর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইটে জ্বরে ঝলসে যাচ্ছে অরু। জ্বরে পুড়তে পুড়তে হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেও উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝে ওর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসলো পাসওয়ার্ড টেপে মেন ডোর খোলার পিক পিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য ওরও কমফোর্টে মুড়ি দিয়ে উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগা তীর তীর করে কাঁপছে। অরু এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতঃপর সাহসে জুগিয়ে শুধালো, কোনো সমস্যা আপু? এলিসা দোতলার করিডর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট আওয়াজে জিজ্ঞেস করলো, জেকে কোথায় অরু? সকালে ভার্সিটিতে গেল, মিনমিনিয়ে জবাব দেয় অরু। অরুকে ভারী কমফোর্টে মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধালো, তুমি ঠিক আছো অরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে। কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম সারাটাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে? বলো আমাকে। অরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু। দম বন্ধ হয়ে আসে। সেই কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিসা সচকিত হয়ে বলল, কি আটকে রেখেছিল তোমায়? এলিসার প্রশ্নে অরুর মুখটা পাংশাটের রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। এলিসা আবারও অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগে ফোনে কল চলে আসলো জিজ্ঞাসাবাদের পর্বে এখানে ইতি ঘটে।
এলিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিসা চলে যাওয়াতে অরুর যেন হাফ ছেড়ে বাঁচল। জ- জ্বরের ঘরে এটা ওটা এত প্রশ্নের উত্তর মোটেই দিতে ইচ্ছে হচ্ছিল না অরুর। এলিসা চলে গিয়েছে ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল অরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটে বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ের খোঁজ করছে কেন? তাও আবার বাড়ি বয়ে এসে। ফোন করলেই তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় একনাগাড়ে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ অ্যালাউড না। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। অতঃপর নিজের অ্যাথলেটিক 5 আঙুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে 2-3টা পাঞ্চ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটির লোকটা সেখানেই পড়ে রইল। আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুক খুলে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনে আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তে দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছে ও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকে বেরোবে একটা বাক্য, হাউ ম্যানলি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জারাস। এখানে একটা কথা বলতে মন চাচ্ছে আমার, বুঝছো? আমি বলি, এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা। আমাদের এলিসা হলো এখন এই অবস্থা, বুঝছো? তাই ওর এইসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। ও কৃতিকের কেভিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গিয়েছিস? এলিসা ধপাধপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছি? কৃতিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথরিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটেছিস মেয়েটা নাড়া হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে। এলিসা এবার রেগে কৃতিকের ডেস্কের উপর সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইমাজিন, অ্যান্ড দ্যাটস হোয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছে ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথা পড়তে পড়তে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ, এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কৃতিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলেই তো বললাম, আমি ক্যাথরিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথরিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগে ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্যই সেফ একটা ছোট্ট শাস্তি দিলাম। কৃতিকের ঘুরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগে আরেকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিকের আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটে সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিসার চোখ ছোট ছোট করে কৃতিকের দিকে তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভুরু কুঁচকে একবার এলিসার ইশারারত মুখের পানে চাইলো। তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টুনে নিয়ে যান তো। সে কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিসা কৃতিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগে সিকিউরিটিরা সবাই মিলে ওকে ধরে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথায় গেটের কাছে। কৃতিক থায় লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সেই দৃশ্য দেখে ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণের হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝে কঠিনতায় ছেয়ে গেল।
মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যে ছিল না। অজান্তে আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলকধাঁধায়। সবসময় বাধ্য মস্তিষ্কটাও তার তাল হেলিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্মিত ফিরে পায় কৃতিক। ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবুও কেন এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতে পিছু নিয়েছিল ও। কিন্তু ওরও স্টেজের পিছনে চলে গেলেও কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগে ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল। তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকে যেতে হয়েছিল এলিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতে ব্যাক স্টেজে এসেছিল। কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয় হলো, এলিসা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাকস্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটর থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখেছিল ফ্লোরে অগোছালো হয়ে পড়ে আছে, মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে? ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে অরুর মুখটা দেখে আঁতকে ওঠে সায়র। সায়রকে এভাবে শক্ট হতে দেখে অর্ণব শুধালো, কিরে, আঁতকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো অরু, কৃতিকের স্টেপ সিস্টার। হ্যাঁ, তাই তো দেখছি। কি হলো বলতো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি মানে, খবরদার এটা যাতে জেকের কান অব্দি না পৌঁছায়। তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি ফার্টি লন্ডভন্ড করে দিতে ও এক সেকেন্ডও ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের। আ সায়র ওকে মাঝপথে থামিয়ে দিল। দেওয়ালের কাছে কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জেকে এই মেয়েটার প্রতি লিটারেলি অবসেসড। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডোন্ট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো নো, কেয়ার ইজ এ লেম ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধহয় তুই একটু বেশিই খেয়েছিস সায়র। কৃতিক, হাঁটুর বয়সী একটা মেয়ের প্রতি অবসেসড, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দা কুমড়ো সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হা হা। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, কৃতিকের এমন পার্সোনালিটিতে কোনো রূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড। হা হা হা। ভেরি নাইস জোকস। মানে আমি কিন্তু ওই হাহাটা দিতে পারলাম না, যাই হোক। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না। অ্যাটলিস্ট আমার কথাটা রাখ, ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতে সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো, জজ জেকে, তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, হুম, একজনকে খুঁজছি। অর্ণব শর্ত, কে পড়ে আছে ওখানে? এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণব একটু একটু সন্দেহ হচ্ছে। তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতে অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গোলগাল মুখটা ফ্যাকাশে ছাপ স্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গেল। আলগোছে কোলে তুলে নিল অরুর তুলতুলে অসাড় শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না। এজন্য ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না। হঠাৎ কারো গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এলাম, আর এসেই দেখলাম অরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতো করে বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে।
একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিসটা। নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতে খুব অল্প স্পিডে ড্রাইভিং করছে কৃতিক, কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তে সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণে অরুর মলিন অবচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবে মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করে ফোনে ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিও চেক করতে করতে বলল, হ্যাঁ অর্ণব বল। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে যে এই কাজটা করেছে তার সাথে কি করবি। কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপ্রিটের চেহারা ভেসে উঠেছে। এইবার অর্ণবের ওই কথার উত্তরে কৃতিক বলছে, তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে দিয়ে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথরিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে তারপর জামার আড়ালে থাকা কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অবচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়র আর অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল, তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখন ও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথে রয়, সবকিছু রেখে শুধুমাত্র ওর চুলি কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তার সূক্ষ্ম সোনালি মিইয়ে যাওয়া আলোচ্ছটা দেখে মনে হয় রাত নামেনি। এখন সন্ধ্যাবেলায় আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূব আকাশে ঠিক তার বিপরীত। সেথায় ঘন কালো মেঘ গুড়গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘ মল্লার গুড়গুড়ানি আর দমকা হওয়া পেছনে ফেলে বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রোনমিক্স এর ওপর ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকি সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যে মনে হয় এই জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশীল পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরচারিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সবকিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হওয়ার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মরণ জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট্ট থেকে নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বেসর্বা বাদ দিয়ে স্কুল কলেজ ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্তমাংসের হৃদয়টা কবেই যে পাথরের রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার ওপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরী একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্রনেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারায় কৃতিককে।
পুরান ঢাকায় অলিগতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি কাটাকাটি মিছিল মিটিং থেকে শুরু করে সবকিছুতে কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সময় পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলিতে আওড়াতো, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একাই ১০০। একটা অপরাগের অনিশ্চিত হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাৎই হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয়াজয়কারে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু ৮ বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন। আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সবকিছু। সবকিছু ছেড়ে হাজার মাইল দূরে এসে ধরাবাঁধা বিহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকান মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকে মানুষের ওপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকে ওর কাছে ভালোবাসার মানে স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনায় বই কি কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর কষ্টদায়ক আর বিভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকায় আসার পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে। এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে এক পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতে আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইডিং করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা ও কি করেনি ও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখন অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওর মতো ছন্নছাড়া আরো ৩ জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি। এলিসা, অর্ণব আর সায়র পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করায় ওরা। মানে ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রত্যেকবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শে প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ের মাঝে হঠাৎ করে জমানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের অরুর ওপর আকাশসম রাগ, জেদ আর অভিমানের ছড়াছড়ি। ৮ বছর পরে এসেও না অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর ওপর থেকে ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবার আটকে পড়েছে বহুদূরে ফেলে রেখে আসা সে পুরনো মায়াডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে ১-২ দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু। গড়ন বরণও তেমন ছিল না। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ে কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদ মাঝারে কেন এই পাহাড় সম দূরত্ব? আপাতত নিজ মন গহীনে অযাচিত প্রশ্নের কোনো উত্তর নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরে দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হল রুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখতে মাত্রই পায়ের কাছে নরম কিছু অনুভূতি হতে ভুরুকুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখজোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গাতে গেলেও ঘুণাক্ষরে কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর কোনো প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল,
হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি। নয়তো তোকেও তোর মালকিনের মতো চড়িয়ে গাল লাল করে দেব। কৃতিকের বাংলা ইংরেজি মেশানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃতিক দু কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট। কথাটা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুইটাকে ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায়? তোর বেয়াদব মালকিনটা কোথায়? কতবার বলছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, আয় অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালটাকে ঘাড় ধরে বের করে দেব আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকে। দেখলো কাউচের ওপর জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ডে ধড়াক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথা চারা দিয়ে ওঠাৎ মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্কে। ও এক পা দু পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠালো, অরু। অরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে মনে হচ্ছে। গলার স্বর বের হওয়ার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে, অরু। এবার গলার স্বর আরো খানিকটা নরম শোনালো ওর। একবার দুবার তিনবারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সবকিছুকে সাইডে সরিয়ে দুহাতে আজলা করে ধরল ওর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদ্গ্রাবী হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে বলে উঠল, অরু, এ অরু, হার্টবিট, ক্যান ইউ হেয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতে খেয়াল নেই, ও তো সেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধা ঘন্টা প্রচেষ্টায় টুল টুল করে চোখ খুলে অরু। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। ওরও চোখ খুলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘোরেই দু হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে ওরও। কৃতিক সে অবস্থাতে স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতে ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। অরু জ্বরে পুড়ছে। এই সময় নিজের মস্তিষ্কে অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট স্বরে কিছু একটা বিড়বিড় করলো অরু। কৃতিকের কান অবধি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টায়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের ওপরে উঠে বসে। কমফোর্টার সহ আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের ওমে মুহূর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করছিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটাকে কে সাজাবে বল? অরুর কাছে থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু এখন নিজের মাঝে নেই। কৃতিক একটু থেমে আবারও বলে, এখন তুই জ্বরের ঘরে আসিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, কিছু না। তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি। সেই সাথে এই ধূর্ত নিখিলকে পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবার নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের ওপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথায় জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পরিজ দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না?
সবসময় কষ্ট দিই তোকে। কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করব বল? তোর জন্য আমি এমন। ক্যাফের সবশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল। তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অনুর শরীরটা ভালো নেই। তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়ে কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়ে এসেছে সাথে করে। তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় করে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচঝাড়া রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্ক্রিনি ডেনিম পরিহিত অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করলো ও একা নয়। ওর পাশে আরো একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলে দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নেয় অনু। বলে, আপনি সবসময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো, কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলল, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম। নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো ওপর নিচ মাথা নাড়ল। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মতো কোম্পানির চেয়ারম্যান। তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃতিক ভাইয়ের সম্পর্কে জটিলতা তো জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবের কোনো অধিকার নেই। তাই নিজের আর ওর হাত খরচ মেটানোর জন্য যেইটুকু প্রয়োজন সেটাই ব্যবস্থা করা হয় আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়। নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এতদূর এসেছে। অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই সে এইসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো, আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। অনুর হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টি। প্রত্যয় ততক্ষণে নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনু নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে দেয় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য একটা ভিডিওতে দুইটা করে পর্ব দিচ্ছি। তোমরা কি এতে খুশি? খুশি হলে কেন লাইক কমেন্ট শেয়ার করছো না বুঝি না। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। বেশি বেশি করে রেসপন্স করো, বুঝছো? তাহলে আগ্রহের সাথে খুব তাড়াতাড়ি এই উপন্যাসটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং পরবর্তী নতুন কোনো উপন্যাস শুরু করব। আর হ্যাঁ, ৩০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে খুব দ্রুত দেখা হবে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ। তাই এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।